আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গতিবিদ্যার দ্বিতীয় লেকচারে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অন্তরীকরণ ও যোগজীকরণের মাধ্যমে গতির সমীকরণের প্রকাশের আহ, বাকি অংশটুকু দেখব। তো গত ক্লাসে আমরা মূলত অন্তরীকরণের মাধ্যমে গতির সমীকরণের প্রকাশ এটা দেখেছি। আমরা যে গতির বিভিন্ন সমীকরণগুলা শিখেছিলাম, ওইগুলাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সলভ করতে পারি, বা আমাদের যখন কোনো বস্তু অসম বেগে কিংবা অসম ত্বরণে চলে, সেক্ষেত্রে কোনো গ্রাফ দেয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি ডিফারেন্সিয়েশনের সাহায্যে, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখেছি। তোমরা কেউ যদি গত ক্লাসটি করে না থাকো তাহলে অবশ্যই আহ, আমার প্লে লিস্টে গিয়ে ক্লাসটি করে আসতে পারবে। আর অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসটি করে আসবে। এবং গতকাল ক্লাসের গত ক্লাসের ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে দেয়া থাকবে। তো আজকের ক্লাসে আমরা মূলত যোগজীকরণের মাধ্যমে গতির সমীকরণকে প্রকাশ করব। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই ইন্টিগ্রেশনটাই মূলত হচ্ছে আমাদের যোগজীকরণ। তো আমরা প্রথমে একটু ইন্টিগ্রেশন সম্বন্ধে যদি একটু বেসিক আইডিয়া নেই। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে কোনো একটি কার্ভের আন্ডারের ক্ষেত্রফল, যে কোনো কার্ভের আন্ডারের ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যদি লিখি যে কোনো কার্ভের আন্ডারের ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমাদের মূলত ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো ফিজিক্সে গতিবিদ্যাতে আমাদের ইন্টিগ্রেশন কি কাজে লাগে, তো সেটাই আমরা মূলত এখানে আলোচনা করব। তো আমরা ফিজিক্সে কিন্তু অনেক রকমের গ্রাফ করছি, যেমন এস ভার্সেস টি গ্রাফ, তারপর ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, তারপর কি এ ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, অনেক ধরনের গ্রাফ কিন্তু আমরা পড়ছি। তো আমরা কি জানি যে আগের ক্লাসে আমরা যেটা জেনেছিলাম যে এস ভার্সেস টি গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফের যে স্লোপ বা ঢাল, এস ভার্সেস টি গ্রাফের ঢাল আমাদের কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ঠিক আছে, যেটা আমরা গত ক্লাসে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সলভ করেছিলাম। ঠিক সিমিলারলি ভি ভার্সেস টি, আচ্ছা ভি ভার্সেস টি না, হ্যাঁ, আহ, হ্যাঁ ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফের যে ঢাল, ভি ভার্সেস টি গ্রাফের ঢাল আমাদের কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে, অ্যাক্সিলারেশন। ওকে, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন আমরা কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে কোন কার্ভের আন্ডারের ক্ষেত্রফল। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনকে যদি আরেকটা ভাবে প্রকাশ করতে চাই, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, মানে ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা যা করি, ইন্টিগ্রেশন দিয়ে হচ্ছে আমরা তার উল্টা কাজটা করি। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারবো যে এই যে আমরা এখানে কি পেয়েছিলাম, এস ভার্সেস টি গ্রাফের যে ঢাল সেটা হচ্ছে বেগ। এখানে আমরা কিন্তু টি এর সাপেক্ষে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম। এখানেও ভি ভার্সেস টি এর গ্রাফের যে ঢাল থেকে আমরা ত্বরণ পেয়েছি, এখানেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এখন আমরা যদি এভাবে লিখি যে এস ভার্সেস টি এর গ্রাফের ঢাল যদি বেগ হয়, আর আমি বলছিলাম হচ্ছে বেগ, ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রক্রিয়াই হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ভি ভার্সেস টি গ্রাফের আন্ডারের যে ক্ষেত্রফল, ভি ভার্সেস টি গ্রাফের আন্ডারের ক্ষেত্রফল হচ্ছে আমার সরণ। ঠিক আছে, সরণ এস। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি আরো তোমাদের ডিটেলসে বুঝাবো সামনে। সিমিলারলি আমরা এইভাবে লিখতে পারি যে এ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বেগ নির্দেশ করে। ঠিক আছে,
এক কথায় আমি যদি এভাবে বলি যে আমরা ভি কে আমরা যখন এস কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম, ঠিক আছে, তখন আমরা কি পেয়েছিলাম? ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি কে আমরা হচ্ছে বেগ ভি দ্বারা ইন্ডিকেট করেছিলাম। সিমিলারলি আমরা যদি ভি কে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এভাবে দেখানো হয় যে আমরা এভাবে লিখতে পারি যে ডিএস সমান ভিডিটি, ঠিক আছে। তো ডিএস কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বেগ পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এস সমান সমান পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাই আমি এই যে দুইটা কিছুটা এস এর মতো লম্বা সাইন দিলাম, এই দুইটা জিনিস আসলে কি? এই দুইটা জিনিসই মূলত ইন্টিগ্রেশনের অপারেটর। আমরা যেমন ডি ডিটি, ঠিক আছে, ডি ডিটি এটা দিয়ে আমরা যেমন ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর বুঝেছিলাম। এটা কি? এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে। ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক সিমিলারলি এই যে এরকম সাইন যুক্ত যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অপারেটর, ঠিক আছে। ইন্টিগ্রাল অপারেটর বলে এটাকে। ঠিক আছে। তো আমরা যে এই যে এস টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে বেগ পেয়েছি, বেগ যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমরা এস পাবো, মানে সরণ পাবো। মানে বেগ ইন্টিগ্রেশন করলে সরণ পাওয়া যায়, অর্থাৎ আর ইন্টিগ্রেশন আমরা বলেছিলাম যে কোন কার্ভের আন্ডারে ক্ষেত্রফল, তার মানে হচ্ছে যে ভি ভার্সেস টি গ্রাফের আন্ডারের যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সরণ, আর এ ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা হচ্ছে বেগ। আচ্ছা, এটা না হয় আমরা বুঝলাম। এখন আমরা গ্রাফের সাহায্যে কিভাবে এই ইন্টিগ্রেশনটাকে প্রকাশ করতে পারি, বা আমরা যে বললাম ভি ভার্সেস গ্রাফের ক্ষেত্রফল যে এস, বা হচ্ছে এ ভার্সেস গ্রাফের ক্ষেত্রফল যে ভি, এই জিনিসগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি আসল, এটা এখন আমরা দেখি, ঠিক আছে। তো এর আগে আমরা একটা জিনিস চিন্তা করি। সাপোজ আমাদের কাছে কোনো একটা গ্রাফ আছে এরকম, ঠিক আছে, কোনো একটা গ্রাফ এরকম আছে। এখানে আমি সাপোজ চিন্তা করলাম যে চিন্তা করলাম এরকম একটা আমার কাছে কার্ভ আছে, ঠিক আছে। আমরা ডিফারেন্সিয়েশনে কি বলেছিলাম? আমরা ডিফারেন্সিয়েশনে বলেছিলাম যে কোন কার্ভের যে স্পর্শক, ঠিক আছে, কোন বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালই হচ্ছে ওই বিন্দুতে আমরা ওই বক্ররেখার ডিফারেন্সিয়েশনটা আমরা পেয়ে যাই, ঠিক আছে। কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি বললাম? যে কোন কার্ভের আন্ডারে ক্ষেত্রফল, এই যে কার্ভ, এই কার্ভের আন্ডারে একটা ক্ষেত্রফল আছে না, ধরো আমরা এখানে যদি এভাবে লম্ব টেনে দেই, ঠিক আছে, এটা সাপোজ আমাদের এক্স অক্ষ, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তো এই যে আমরা এতটুকু অংশ পেলাম, ঠিক আছে, আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে আমরা এই অংশটা পেলাম, ঠিক আছে। তো এই কার্ভের আন্ডারের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই মূলত আমাদের ইন্টিগ্রেশন নির্দেশ করে, ঠিক আছে। এখানে কি, এটা হচ্ছে আমাদের ওয়াই ভার্সেস এক্স গ্রাফের আন্ডারের যে ক্ষেত্রফল, সেটাই আমাদের মূলত ইন্টিগ্রেশন।
এখন আমি সাপোজ মনে করি এই পয়েন্টে আমাদের এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টে আমাদের এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মানে এই কার্ভের আন্ডারে ক্ষেত্রফল, অর্থাৎ কার্ভের আন্ডারে ক্ষেত্রফল হচ্ছে আমার ই- এভাবে ইন্টিগ্রেশন সাইন দিব আমরা। ঠিক আছে, ইন্টিগ্রেশনের লিমিট কতটুকু, লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, বি পর্যন্ত। এবং এই কার্ভের অবশ্যই যদি একটা সমীকরণ দেওয়া থাকবে তোমার প্রশ্নে, ঠিক আছে, আমরা ধরলাম এটা হচ্ছে ওয়াই সমান সমান এফ অফ এক্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখন এখন আমাদের মনে প্রশ্ন, এই ডিএক্স জিনিসটা কোথা থেকে আসলো? ঠিক আছে, আর এফ অফ এক্স ডিএক্স এটা আমি কিভাবে লিখলাম? ঠিক আছে, এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু এভাবে চিন্তা করি। আশা করি তোমরা লিমিটের বিষয়টা বুঝছো। ঠিক আছে, মানে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা হয়েছে, মানে আমাদের এরিয়াটা কতটুকু, এই পয়েন্ট এ থেকে এই পয়েন্ট বি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করছি। এখন আমাদের এজন্য ইন্টিগ্রেশনের পরে আমরা একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে ডিএক্স। এখন আমরা এই জিনিসটা কিভাবে লিখলাম এটা বোঝার জন্য আমরা যদি আবার কার্ভটাকে আঁকি, সাপোজ মনে করি এটা আমাদের সেই এক্স আর ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন মনে করো আমাদের কাছে এরকম একটা কার্ভ আছে। ঠিক আছে, যার এই বিন্দুতে মান হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, আর এখানে আমাদের সাপোজ মান হচ্ছে, আমি যদি একটু নিচে দেখাই জিনিসটা, এখানে সাপোজ আমাদের মান হচ্ছে এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, এখন আমাদের এই কার্ভের আন্ডারে ক্ষেত্রফল বের করতে হবে। এখন তুমি মনে করো যে, এখন দেখো এই কার্ভটা কি আমাদের একটা কি, একটা বক্ররেখা। ঠিক আছে, এখন বক্ররেখার ক্ষেত্রফলের তো আমাদের কোনো সূত্র নেই। যেহেতু বক্ররেখার ক্ষেত্রফলের আমাদের কোনো সূত্র নাই, সেক্ষেত্রে আমরা কোনো সূত্রের সাহায্যে এটা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, আমরা মনে করি যে তোমরা এইটা অবশ্যই এতদিনে জানছো যে কোন একটা বক্ররেখাকে যদি কোটি 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 অংশে বিভক্ত করা হয়, কোটি কোটি অংশে বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেকটা অংশ কিন্তু একটা সরল রেখা নির্দেশ করে। ঠিক আছে, তো এখন আমরা এই এরিয়াটাকে কোটি কোটি অংশে বিভক্ত করব, কিন্তু এখানে তো আমরা আসলে জায়গার স্বল্পতার কারণে কোটি কোটি অংশে বিভক্ত করতে পারবো না। তো ধরে নেই যে আমরা এইভাবে বিভক্ত করলাম। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা এইভাবে, আসলে এগুলা কিন্তু এত বড় হবে না। ঠিক আছে, এই যে আমি প্রত্যেকটা অংশে বিভক্ত করছি, এটা দেখতে কিছুটা বড় মনে হচ্ছে, কারণ আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা এটা করতেছি। এবং এটা আসলে যা দেখতেছো তার চেয়েও কোটি 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 গুণ ছোট। জাস্ট বুঝার সুবিধার্থে আমি এইভাবে আঁকতেছি। এটাকে যদি আমরা এইভাবে, ধরো সাপোজ পুরাটাকেই যদি করি, ঠিক আছে, এটা আরো ধরো ছোট হবে, এদিকে আমার বেশি বড় হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, এরকম ধরো আমি প্রত্যেকটা যদি পয়েন্টকে যোগ করি, আমরা এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, আমি যদি আর একটু নিচে সুন্দর করে জিনিসটাকে দেখাই, একটু বাঁকা তারা হয়ে গেছে। তো মূলত আমরা পাবো হচ্ছে এরকম, ধরো এটা আমার এক্স ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা যদি আমাদের সাপোজ সেই ক্ষেত্রটা হয়, এই ক্ষেত্রফলটাকে আমরা যদি অনেক অনেক ক্ষুদ্রতর অংশে বিভক্ত করি, তাহলে দেখো আমরা ধরো এরকম এরকম অংশে আমরা এটাকে বিভক্ত করলাম।
ঠিক আছে, আচ্ছা, আমি ধরে নিলাম যে আমাদের কার্ভটা হচ্ছে এতটুকুই আছে, ঠিক আছে। ধরে নিলাম আমাদের এতটুকু অংশেরই ক্ষেত্রফল সাপোজ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমি যদি এতটুকু মুছে দেই, ধরে নেই আমি এতটুকু অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ধরে নিলাম আর কি। ঠিক আছে, এখন যদি এতটুকু অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে বলে, এইটা যদি আমার এক্স ইকুয়াল টু এ হয়, আর এটা যদি আমার এক্স ইকুয়াল টু বি হয়, এখানে আমরা যতটুকু ক্ষুদ্র অংশে এটাকে বিভক্ত করছি এই কার্ভটাকে, এটা কিন্তু তার চেয়েও বিলিয়ন 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 ক্ষুদ্রতর অংশে বিভক্ত। তুমি চিন্তাও করতে পারবে না কতটা ক্ষুদ্র। এখন আমরা যদি প্রত্যেকটা অংশের ক্ষেত্রফলকে যোগ করি, তাহলেই কিন্তু আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমি আগেই বলছি যে একটা বক্ররেখাকে যদি কোটি 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 অংশে বিভক্ত করি, প্রত্যেকটা অংশ কিন্তু এক একটা সরল রেখার মতো হয়। ঠিক আছে, এখন তুমি যদি প্রত্যেকটাকে একটা ভার্টিক্যাল লাইন হিসেবে চিন্তা করো, যদি এখন একটু বাঁকা হয়ে গেছে, তাও তুমি যদি একটু ভার্টিক্যাল লাইন হিসেবে চিন্তা করো, এবং এই বক্ররেখাকে যেহেতু আমরা অনেক ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করছি, তাহলে প্রত্যেকটা অংশ কি এক একটা সরল রেখা। আর এইখানে কি এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনও এক একটা সরল রেখা। তার মানে কি, এইখানে যে আমরা এই যে এই অংশটা পাইতেছি, এই যে এই যে ক্ষেত্রফলটা পাইতেছি, এই যে ক্ষেত্রফলটা পাইতেছি কিংবা এই যে ক্ষেত্রফলটা পাইতেছি, প্রত্যেকটা কি এক একটা আয়ত নির্দেশ করবে না? দেখো, এখানে আমি বক্ররেখাকে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি অংশে বিভক্ত করছি, যার ফলে প্রত্যেকটা অংশ এক একটা সরল রেখাকে নির্দেশ করতেছে। তারপরে আমি এই যে ক্ষেত্রটা আমার দেয়া ছিল, এই ক্ষেত্রটাকে অনেক ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করছি। ঠিক আছে, তাহলে এইখানে যে এই যে প্রত্যেকটা আমার ভার্টিক্যাল লাইন আছে, এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন আমার কি? প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনও আমার সরল রেখা। তারপরে আমি এই যে বক্র রেখাটাকে যে আমরা কোটি কোটি অংশে বিভক্ত করছি, প্রত্যেকটা অংশ এক একটা সরল রেখা। তার মানে কি, এখানে যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি ক্ষেত্রফলে বিভক্ত করছি, প্রত্যেকটা ক্ষেত্রফল আমার কিন্তু এক একটা আয়ত নির্দেশ করবে। ঠিক আছে, এবং আমি যদি ধরি যে এখানে এই যে এতটুকু অংশ, মানে এই যে প্রথম আয়তটার যে আমার ভূমি, সেটা আমি ধরে নিলাম এইচ। মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আয়ত যে, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আয়তর ভূমি যদি আমি চিন্তা করি এইচ। আর আরেকটা জিনিস চিন্তা করো যে আমাদের এই বক্ররেখাটার ফাংশন যদি আমার হয় ওয়াই ইকুয়াল টু, সাপোজ আমি ধরলাম এফ অফ এক্স। ঠিক আছে, বক্ররেখাটার ফাংশন হচ্ছে আমার এফ অফ এক্স। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে ভূমি, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের যে ভূমি মানে আয়ত যেটা আমরা পেলাম, তার ভূমি ধরলাম এইচ। যেখানে এইচ আমার, এইচ হচ্ছে টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো। আর আমরা এই বক্ররেখাটাকে কত অসীম সংখ্যক ভাগে বিভক্ত করছি। এখানে কিন্তু আমরা যা দেখাইছি তার চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ ভাগে এটাকে বিভক্ত করা যেত। ঠিক আছে, তো এখানে আমাদের যদি আমরা এন সংখ্যক ভাগে এটাকে বিভক্ত করি, তাহলে আমার এন টেন্স টু কি হবে, ইনফিনিটি। এখানে এইচ আর এন দ্বারা আমি কি প্রকাশ করছি, এইচটা হচ্ছে এই যে আমরা মানে আয়তটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছি, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আয়তর যে ভূমি সেটা হচ্ছে এইচ। আর এন হচ্ছে আমরা যে কোটি কোটি অংশে এই ক্ষেত্রফলটাকে বিভক্ত করছি, এই কোটি কোটি অংশটাকে আমরা মূলত এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে এনটা হচ্ছে আমার প্রায় ইনফিনিটির কাছাকাছি, এন টেন্স টু ইনফিনিটি আর এইচ টেন্স টু জিরো। এখন দেখো এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট এখানে আমরা কিন্তু এক্স এর মানটা বসাই দিলেই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের দৈর্ঘ্য পেয়ে যাবে। এখন যদি আমি এইখানে এই কার্ভের আন্ডারে ক্ষেত্রফলটা বের করি,
দেখো আমাদের কার্ভের আন্ডারের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে, এই যে দেখো, যখন এক্স এর মান এটা এ, তখন আমার এখানে এই যে ওয়াই, এটা কি এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন কি আমাদের ওয়াই এর কোঅর্ডিনেট না? মানে প্রত্যেকটা যে আমরা ভার্টিক্যাল লাইন পাইতেছি এটা কিন্তু আমাদের ওয়াই এর কোঅর্ডিনেট। তার মানে যখন এক্স ইকুয়াল টু এ, দেখো যখন এক্স ইকুয়াল টু এ, তখন আমার ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এ, তাই না? ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এফ অফ এ। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল আমার কি হবে? আমার ক্ষেত্রফলটা হবে এফ অফ এ ইন্টু এ। ঠিক আছে, এফ অফ এ ইন্টু এ। এখন পরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের পরেরটা কি হবে? এ প্লাস এইচ, কারণ আমরা এইচ সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাকে বিভক্ত করছি। সিমিলারলি এর পরেরটা হবে এ প্লাস টু এইচ, তারপরটা হবে এ প্লাস থ্রি এইচ। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি যে এটা আমার হবে যে, আচ্ছা এখানে কিন্তু এ হবে না, এখানে হবে কি এইচ, এফ অফ এ ইন্টু এইচ। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এখানে হবে আমার এইচ। ঠিক আছে, এটা এফ অফ এটা কি, এই যে এই ভার্টিক্যাল লাইনটার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এটার ভূমি। তাহলে ক্ষেত্রফল কি এফ অফ এ ইন্টু এইচ। ঠিক আছে, তারপরেরটা আমার কি হবে? এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ। ঠিক আছে, কারণ এফ অফ এ প্লাস এইচ কেন? কারণ এইখানে আমার এক্স কিন্তু এ প্লাস এইচ। ঠিক আছে, এই পয়েন্টটা যখন আমি চিন্তা করব, এই যে দ্বিতীয় পয়েন্টে যখন আমি চিন্তা করব, তখন এক্স কি এ প্লাস এইচ না? কারণ হচ্ছে প্রত্যেকটা অংশ কি আমার, প্রত্যেকটা অংশের ভূমি আমার এইচ করে বাড়তেছে, ক্ষুদ্র ক্ষুদ্র এইচ করে বাড়তেছে। যেহেতু এইচ করে বাড়তেছে, প্রথমটা যদি এ হয় মানে এ প্লাস জিরো, পরেরটা কি এ প্লাস এইচ ইন্টু এইচ। সিমিলারলি এর পরেরটা কি হবে? এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এইচ। এভাবে যদি আমরা অসীম পর্যন্ত যাই, তাহলে তুমি চিন্তা করো, প্রথমে আমার আছে কি এফ অফ এ প্লাস এইচ, যেটাকে আমরা লিখতে পারতাম এফ অফ এ প্লাস জিরো ইন্টু এইচ। পরেরটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, এরপরটা এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এইচ। ঠিক আছে, দেখো দ্বিতীয় টার্ম যখন চিন্তা করতেছি তখন আমার এ প্লাস এইচ, তৃতীয় টার্মে এ প্লাস টু এইচ। তখন আমরা এন পর্যন্ত যোগ করব, একদম অসীম পর্যন্ত এটাকে যোগ করব, তখন আমার কি হবে বলো তো? তখন আমার হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইন্টু এইচ। ঠিক আছে, আশা করি এই লাইনটা তোমরা বুঝছো। তো এই যে আমরা জিনিসটা করলাম, এই জিনিসটা করা কি অনেক কঠিন কাজ না? দেখো তুমি কত ক্ষুদ্রতম অংশে এটাকে বিভক্ত করবা, এটা কিন্তু খুবই 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 কঠিন কাজ, এটা কিন্তু তুমি করতে পারবে না কখনোই। এই জিনিসটাকে খুব সহজে করার জন্য আমরা এই ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা এক লাইনের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। আমাদের কাছে ইন্টিগ্রেশনের বিভিন্ন সূত্র আছে, ওই সূত্রের সাহায্যে আমরা ডিরেক্ট সূত্র বসাই কিন্তু, মানে আমাদের ফাংশনটা, একটা ফাংশন দেয়া থাকবে, এক্স এর ফাংশন আমার দেয়া আছে সাপোজ এক্স কিউব প্লাস সাপোজ ফাইভ। ঠিক আছে, এক্স কিউব প্লাস ফাইভ, এটা আমাদের সাপোজ এক্স এর ফাংশন দেয়া আছে, তখন আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স কিউব প্লাস ফাইভ বসাবো। ঠিক আছে, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যে আমরা এইচ কে বিভক্ত করছি, এখানে আমাদের এইচটাকে অনেক সময় ডিএক্স দিয়েও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এইচটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এইচটাকে অনেক সময় আমার ডিএক্স হিসেবেও রিপ্রেজেন্ট করে। এই ডিএক্সটাও আমার হচ্ছে টেন্স টু জিরো, আমরা এখানে জাস্ট বোঝার জন্য এইচ ধরছি। প্রত্যেকটা ক্ষুদ্র 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 অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র যেখানেই দেখবা টার্ম, ওইখানে দেখবা যে ডিএক্স ডিওয়াই ডিটি এই ধরনের জিনিস ইউজ করে। তো এক্স কিউব প্লাস ফাইভ, এটা আমাদের হচ্ছে যে ফাংশনটা মানে ওয়াই, ওয়াই এর, এটা আমাদের
মান, ঠিক আছে, x³ + 5, এটা হচ্ছে আমাদের ফাংশন, ইনটু হবে আমাদের ডিএক্স। এই দেখো আমাদের, দেখো ওয়াই এর মানের সাথে, এটা কি ওয়াই এর মান না, এটা ফাংশনে আমি এক্স এর জায়গায় এ বসাইছি, কিন্তু আমরা পাইছি কি ওয়াই এর মান, এখানে ফাংশনে এক্স এর জায়গায় a+h বসাইছি, আমরা পাইছি কি ওয়াই এর মান, এবং প্রত্যেকটার সাথে এইচ আমরা গুণ দিছি। তো এইচ জিনিসটা হচ্ছে আমরা এখানে ডিএক্স হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে, এবং এর একটা লিমিট আছে, আমরা কোথা থেকে কতটুকু পর্যন্ত করতেছি, এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে। সাপোজ আমার x=, ধরো আমাদের 2 থেকে x=, সাপোজ 5 পর্যন্ত নির্ণয় করতে বলবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2 লিখবো আর এখানে হচ্ছে 5 লিখবো। ওকে, তো এই যে আমরা জিনিসটা করলাম, এইটাই মূলত আমাদের ইন্টিগ্রেশনের প্রকাশ, এবং আমাদের ইন্টিগ্রেশনের অবশ্যই সূত্র আছে, বিভিন্ন সূত্র দিয়ে আমরা ডিরেক্ট এই লাইনটা করে ফেলতে পারবো। যেটা আমরা, সূত্র না থাকলে আমাদের কি করা লাগতো, প্রত্যেকটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অংশে ভাগ করে প্রত্যেকটাকে যোগ করা লাগতো, যেটা খুবই কষ্টসাধ্য কাজ, ঠিক আছে। এই যে আমরা জিনিসটা করলাম না, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তোমাদের নিশ্চয়ই সামেশনের অঙ্ক তোমরা মনে হয় করছো, পরিসংখ্যানে সামেশনে কি করা লাগতো, প্রত্যেকটা জিনিসকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে যোগ করা লাগতো না। ওইটা যেমন খুবই একটা কঠিন কাজ ছিল, ওইটাকে আমরা আহ, এই সামেশন সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে খুব সহজেই করতে পারতাম। ঠিক সিমিলারলি এইখানে আমরা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কি ক্ষেত্রফলকে যোগ করব, এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাকে যোগ করতাম সামেশনের ক্ষেত্রে। আর ইন্টিগ্রেশনে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলকে যোগ করব, যেটা ম্যানুয়ালি যোগ করা খুবই ডিফিকাল্ট, যার কারণে আমরা একটা সাইন নির্দেশ করি, যেটা হচ্ছে আমাদের এই যে এরকম ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে। এটাকে এভাবে আর কি লেখা হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা জাস্ট একটা সূত্র শিখবো। ইন্টিগ্রেশনেরও অনেক সূত্র আছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনের অনেক সূত্র আছে। তো আমরা যেমন ডিফারেন্সিয়েশন একটা সূত্র শিখছিলাম না গত ক্লাসে, যে ddx(x⁴n), ঠিক আছে, এটা আমাদের কি n(x⁴n-1), ঠিক আছে। এখন সিমিলারলি এই আমরা ইন্টিগ্রেশন অফ x⁴n ডিএক্স যদি লিখি, ঠিক আছে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সাথে কিন্তু একটা ডিএক্স গুণ আকারে থাকবে, ঠিক আছে। মানে ইন্টিগ্রেশনটা যার রেসপেক্টে করা হইতেছে, ওর মানে ওর সাথে, মানে ধরো আমরা যদি এভাবে লিখতাম যে ইন্টিগ্রেশনটা যদি ওয়াই এর রেসপেক্টে করা হইতো, তাহলে হচ্ছে আমরা এভাবে লিখতাম যে ইন্টিগ্রেশন অফ y⁴n dy, ঠিক আছে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। তো ইন্টিগ্রেশন অফ x⁴n dx কে আমরা লিখতে পারি এভাবে, ঠিক আছে, x⁴n+1 / n+1। এই প্রমাণটা কিভাবে আসছে, এটা এত ডিটেলস আমি যাচ্ছি না, এটা তোমাদের ম্যাথে আছে, ঠিক আছে, তোমরা ম্যাথে এটা দেখে নিতে পারবা। আমি জাস্ট আপাতত ফিজিক্স এর জন্য এইটুকু মনে রাখো, ইন্টিগ্রেশন অফ x⁴n dx সমান x⁴n+1 / n+1, ঠিক আছে। তো আবার সিমিলারলি x⁻n কি হবে বলো তো, জাস্ট n এর জায়গায় -n বসাই দিব। ওকে, তো এখন তুমি বলো তো, যে সাপোজ ইন্টিগ্রেশন অফ x⁵ ডিএক্স, এটার মান কি হবে, এটার মান হবে হচ্ছে x⁵ 5+1 / 5+1। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট জিনিস আছে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ইন্টিগ্রাল কনস্ট্যান্টকে সি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এইটাও তোমরা ম্যাথে জানবা, ঠিক আছে। আপাতত এতটুকু জেনে রাখো যে যে কোনো ইন্টিগ্রেশনের তুমি যখন ই করবা, মানে কোন একটা ফাংশনকে যখন তুমি ইন্টিগ্রেশন করবা, ওই ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে একটা কনস্ট্যান্ট হিসেবে সি অ্যাড করা হয়, ঠিক আছে। তো এখানেও সিমিলারলি সি তুমি অ্যাড করো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে বলো তো, x⁶/6 + c, ঠিক আছে। তো এটাই আর কি, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা ইন্টিগ্রেশনটা করলাম, সিমিলার ভাবেই কিন্তু আমরা, যে একটু আগে বললাম যে আমরা যদি একটা ভি ভার্সেস টি গ্রাফকে ইন্টিগ্রেশন করি, বা ভি ভার্সেস টি গ্রাফের আন্ডারে যে ক্ষেত্রফলটা আছে,
সেটা নির্দেশ করি, তাহলে আমরা কি পাবো? সরণ পাবো। ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে আমরা আমরা কিন্তু 9-10-এ কিন্তু এই ধরনের ম্যাথ অনেক করে আসছি। তোমাদের মনে আছে কিনা দেখো, এই ধরনের গ্রাফ তোমরা 9-10-এ করছো না? সাপোজ মনে করো আমার দেয়া আছে, এরকম একটা গ্রাফ দেয়া আছে, যে এটা হচ্ছে আমার ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে। এই যে এরকম গ্রাফ, শুরুতে তোমার সমত্বরণে যায়, এরপর সমবেগে যায়, এরপর হচ্ছে আবার সমমন্দনে নিচে নামে, অর্থাৎ শুরুতে আদি বেগ শূন্য থাকে। একটা গাড়ি সাপোজ আহ আদি বেগ শূন্য, সে ধরো সাপোজ আমার 2 সেকেন্ড, সাপোজ মনে করো 2 সেকেন্ড সে সমত্বরণে গেল। ঠিক আছে। সমত্বরণে গিয়ে সাপোজ 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। ঠিক আছে। এরপর সে সাপোজ ধরো যে আরো 3 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে সমবেগে গেল। এর পরবর্তী 2 সেকেন্ড সমমন্দনে গিয়ে থেমে গেল, মানে 7 সেকেন্ড আর কি। ঠিক আছে। সমমন্দনে গিয়ে থেমে গেল। ঠিক আছে। তো মোট সরণ নির্ণয় করো, এটা তো তোমরা করতেই পারতা। ঠিক আছে, ওই যে তোমাদের যে সূত্রগুলো ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করতে এখানে। সমত্বরণের ক্ষেত্রে এতটুকু সমত্বরণ। ঠিক আছে, এই এতটুকু কি সমত্বরণ, এতটুকু সমবেগ, আর এতটুকু হচ্ছে কি আমাদের সমমন্দন। তোমরা কিন্তু মোট সরণ বের করতে পারতা। এখন আমি কি বলছিলাম? আমি বলছি যে বেগ ভার্সেস সময়ে লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে। এখন দেখো তো, এই যে আমরা লেখচিত্রটা এখানে পেলাম, গ্রাফটা পেলাম, এই গ্রাফের যে ক্ষেত্রফল সেটাই আমাদের সরণ হবে। এখন দেখো, এই গ্রাফটা কি আমাদের কি ট্রাপিজিয়াম না? এখন আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ছিল আমার হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল কি? এই যে একটা সমান্তরাল বাহু, যার দৈর্ঘ্য হচ্ছে কি 7, 0 থেকে 7 মানে 7। আরেকটা সমান্তরাল বাহু দেখো, এই যে এতটুকু না, এতটুকুর দৈর্ঘ্য কত দেখো, 2 থেকে 5 মানে 3। 7 + 3 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 5। তার মানে আমাদের আসতেছে কত, হাফ ইন্টু 10 × 5, তাই না? আমাদের আসতেছে 25। ঠিক আছে, তার মানে আমাদের মোট সরণ হচ্ছে 25 মিটার। এখন তুমি যদি ওইভাবেও করো, মানে প্রত্যেকটা সূত্র বসে, এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এস ইকুয়াল টু ভিটি, এখানে আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার আর কি, যেহেতু সমমন্দন করার পরে তুমি প্রত্যেকটা যোগ করার পরে কিন্তু কি পাবা? মোট সরণ পাবা, যেটা 25 মিটার। এখন এখানে যেমন তোমাকে একটা নির্দিষ্ট সার্টেন বাউন্ডারির মধ্যে তোমাকে সীমাবদ্ধ করে দিছে, দেখে তোমার ধরো যে এখানে তুমি প্রত্যেকটা যোগ খুব সহজে করতে পারতেছো। যখন তোমাকে এইরকম কার্ভ দিবে, যেটা আমি একটু আগেও বললাম, যে ধরো আমার হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম, যেটা আমরা এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রেও দেখছিলাম গত ক্লাসে, যেটা অসমতরণে চলতেছিল, অসম বেগে চলতেছিল। ঠিক আছে, আমাদের ভি ভার্সেস টি গ্রাফের একটা ফাংশন আমার দেয়া আছে। সাপোজ ধরো ধরো আমাদের 5t³ প্লাস 6t² প্লাস সাপোজ ধরো যে 9 e⁴ এরকম একটা ফাংশন আমার দেয়া আছে। ঠিক আছে। এখন আমাকে বলল যে মানে এখন আমাদের মোট সরণ কত? ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফ আমাদের দেয়া আছে। তো আমাদের সাপোজ এটা হচ্ছে আমার t = 1 সেকেন্ড সময়ে, এটা ধরো এতটুকু, এতটুকু আমার সাপোজ ধরো t = 8 সেকেন্ড সময়। ঠিক আছে।
ঠিক আছে। এখন আমাদের মোট সরণ বের করার জন্য কি এখন আমরা প্রত্যেকটা অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তারপরে এটা করব? এটা কি আমাদের পক্ষে এখন সম্ভব করা? মানে এই বক্ররেখাটার প্রত্যেকটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলে ভাগ করে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষেত্রফলকে আমরা এইচ ধরে দেন যোগ করা, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কিন্তু ইন্টিগ্রেশন আছে। তো আমি যদি এটাকে করি, দেখো আমাদের মোট সরণ কি হবে? মোট সরণ হবে আমাদের, মোট সরণ হবে আমাদের হচ্ছে, দেখো, ইন্টিগ্রেশন অফ আমাদের লিমিট কোথা থেকে শুরু, টি ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 8 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, 8 সেকেন্ড পর্যন্ত আমরা কি করব? ফাংশনটা লিখবো। আমাদের কি ছিল? ফাংশন ইনটু ডিএক্স, যেহেতু এখানে টি আমাদের ভ্যারিয়েবল, এই ফাংশন ইনটু ডিটি। 5t³ প্লাস 6t² প্লাস 9t⁴ ইনটু ডিটি। ঠিক আছে, যেহেতু আমরা টি এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করতেছি। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা করি। যেমন আমরা ডিফারেন্সিয়েশনে কি দেখছিলাম, যে আমাদের যদি এরকম এই যে ddx অফ সাপোজ 5x² প্লাস 6x থাকতো, তাহলে আমরা কি করতাম? প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতাম না? মনে আছে? ddx অফ 5x² প্লাস ddx অফ 6x, এভাবেই তো করতাম, তাই না? তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব। আমরা প্রথমে এক কাজ করি, আমরা লিমিট ভুলে যাই, যে t = 1 to 8, এটা আমাদের দরকার নেই। আমরা এখন আগে ইন্টিগ্রেশনটা করি। 5t³ প্লাস 6t² প্লাস 90⁴, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো ডিফারেন্সিয়েশনে যেমন আমরা কনস্ট্যান্ট ddx সাইনের বাইরে আনতে পারতাম, ইন্টিগ্রেশনে আমরা কনস্ট্যান্টকে কিন্তু ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনতে পারবো। ঠিক আছে, কারণ কনস্ট্যান্টের কোনো কনস্ট্যান্টকে আমরা বাইরে এনে সেই অনুযায়ী আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি লিখবো? 5 ইন্টিগ্রেশন অফ t² dt প্লাস 6 ইন্টিগ্রেশন অফ t³ dt প্লাস 9 ইন্টিগ্রেশন অফ t⁴dt। তো দেখো 5 ইন্টু, এটা কি ইন্টিগ্রেশন অফ t⁴n dt এর মতো। আর t⁴n dt এর ইন্টিগ্রেশন কি ছিল? t⁴n+1 ডিভাইডেড বাই n+1। তো আমি যদি একবারে লিখে দিই, এরকম আসবে। ঠিক আছে, 5 ধরো, এটা আসবে t³ বাই 3 প্লাস 6, এটা ধরো আমাদের t⁴4/4 প্লাস 9 t⁴5/5। ঠিক আছে, এখন আমাদের কিন্তু একটা লিমিট ছিল। লিমিট ছিল 1 থেকে 8 পর্যন্ত, t = 1 থেকে t = 8 পর্যন্ত। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এখন এই উপরের লিমিটটাকে বলা হয় আপার লিমিট, নিচের লিমিটটাকে বলা হয় লোয়ার লিমিট। আমরা এক্ষেত্রে যেটা করবো, আমরা এই যে রেজাল্ট যেটা পাইছি সেটা বসাবো। এরকম একটা থার্ড ব্র্যাকেট দিব, এটা তোমরা ম্যাথে যখন ইন্টিগ্রেশন করবো আরো ডিটেলস জানবা। এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশনের রেজাল্টটা বসাবো। 5t³ বাই 3 প্লাস 6t⁴4/4 প্লাস 9t⁵5/5। ঠিক আছে, এটা আমরা বসায়ে এই থার্ড ব্র্যাকেটের উপরে হচ্ছে আমরা আপার লিমিটটা বসাবো, নিচে আমরা লোয়ার লিমিটটা বসাবো। এরপরে হচ্ছে আমরা যেটা করব, প্রত্যেকটা টি এর জায়গায় আপার লিমিট বসাবো,
বসায়ে ওইখান থেকে প্রত্যেকটা টি এর জায়গায় লোয়ার লিমিট বসায় সেটাকে বিয়োগ করবো। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা রুলস, ঠিক আছে? এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম, প্রত্যেকটা টি এর জায়গায় ফার্স্টে আপার লিমিট বসাবো। তার মানে 5/3 ইন্টু তোমার হচ্ছে টি কি 8, 8 কিউব প্লাস 6/4, 8 টু দি পাওয়ার 4 প্লাস 9/5, 8 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা কিন্তু আমরা করলাম, করে হচ্ছে প্রত্যেকটা জায়গায় লোয়ার লিমিট বসায় বিয়োগ করে দিব। তার মানে একবারে যদি আমি বিয়োগ করে দেখাই দিই, এটা আসবে এরকম যে 5/3, 1 কিউব প্লাস 6/4, 1 টু দি পাওয়ার 4 প্লাস 9/5, 1 টু দি পাওয়ার 5। ওকে, তো এই পুরাটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? পুরাটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে, যদি পুরাটা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে আহ, অনেকটা এরকম অ্যান্সার আসে, একটু অদ্ভুত অ্যান্সারই আসে। যে কিরকম আসতেছে, এই যে এটা তোমরা একটু ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে, নিজ দায়িত্বে। 65974767। তার মানে এত মিটার হচ্ছে আমার সরণের মান, ঠিক আছে? মান আমাদের যেটাই আসুক সেটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে এখানে ইন্টিগ্রেশনটা বোঝা, ঠিক আছে? তো দেখো, এখানে যে আমরা মোট সরণটা বের করছিলাম, এই যে মোট সরণটার যে আমাদের একটা ফাংশন দেয়া ছিল টি এর রেসপেক্টে, সেইটা কিন্তু, সরি, এটা বেগের ফাংশন দেয়া ছিল টি এর রেসপেক্টে। সেটাকে আমরা টি=1 থেকে টি=8 সেকেন্ড পর্যন্ত আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করে আমরা এই রেজাল্টটা পাইছি, যেটাই হচ্ছে আমাদের সরণের মান। তো আশা করি তোমরা ইন্টিগ্রেশন জিনিসটা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের গতিবিদ্যার যে মেইন টপিক, অর্থাৎ আপেক্ষিক বেগ, এরপর প্রাসের গতি, ঠিক আছে, ঘূর্ণন গতি, এইগুলা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এবং গত দিনের ক্লাসটা ছিল মূলত বেসিক ক্লাস, একদম বেসিক লেভেলের ক্লাস, ঠিক আছে? এরপরের ক্লাস থেকে আমরা একটু অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রাসের গতি এবং হচ্ছে ঘূর্ণন গতি, এই দুইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এইগুলা নিয়ে আমরা পরবর্তী আরো ক্লাসগুলোতে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।